নরেন্দ্র মোদীর মুখে ছায়া পড়েছে ক্রোধের, হতাশার আর এক অদ্ভুত প্রতিশোধের তাড়নার। ধর্মা রক্ষতি রক্ষিত, এই মোটোতে বিশ্বাসী ভারতের গোয়েন্দা সংস্থার বিভিন্ন দেশের অভ্যন্তরে প্রবেশ করে বেশ নিখুঁতভাবে গুপ্তচর বৃত্তির জন্য এই এজেন্সির খ্যাতি পৃথিবীব্যাপী। এই এজেন্সির গুপ্তচররা পাকিস্তান আর চীনে প্রবেশ করে নিজেদের মিশন চালাচ্ছে। এই দুই দেশের সঙ্গে সখ্যতা বাড়ায় এবার নাকি বাংলাদেশকে আর অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে শিক্ষা দেবে এই রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া.কমে উঠে এসেছে চাঞ্চল্যকর প্রতিবেদন। সুন্দরী নারীদের দিয়ে প্রেমের ফাঁদে ফেলে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দুহানের কাছ থেকে $5 মিলিয়ন আদায়ের চেষ্টায় গ্রেফতারকৃত মডেল মেঘনা আলমের সহযোগী দেওয়ান সামির রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, দেওয়ান সামির এই চক্রের বেশ কয়েকজনের নাম ইতিমধ্যেই বলেছে। একই সাথে কোন কোন রাষ্ট্রদূতকে সুন্দরী নারী দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে তাদেরও কয়েকজনের নাম বলেছে সে, যে তালিকায় কয়েকজন রাষ্ট্রদূতের নাম রয়েছে। এছাড়া এই চক্রটি ভারতীয় গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত বলে ইতোমধ্যে কয়েকটি অনলাইন মিডিয়ায় গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। তাতে দাবি করা হয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা এর এজেন্ট হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন আওয়ামীপন্থী কর্মকর্তা এবং কয়েকজন সাংবাদিক মেঘনার মতো পতিতাদের দিয়ে হানি ট্র্যাপ বানিয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টায় লিপ্ত। তাদের টার্গেট বিদেশে বাংলাদেশের শ্রমবাজারে ধস নামানো। ইন্ডিয়া বাংলাদেশকে হুমকি মনে করে। আমি জানি না ইন্ডিয়া কেন বাংলাদেশকে হুমকি মনে করে। বাংলাদেশ তো এমন কিছু করে নাই যেটার জন্য ইন্ডিয়া বাংলাদেশকে হুমকি মনে করবে। বাংলাদেশের রাজনীতিতে জিলাপির প্যাচ বাড়ছে। এই প্যাচে যোগ হচ্ছে নতুন নতুন মেরুকরণ, আর তাতে বাড়ছে নির্বাচন নিয়ে শঙ্কা। সূত্রগুলো বলছে, এই শঙ্কায় সামনের দিনগুলোতে সরকার ও সরকার সমর্থক রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত দেখা দিতে পারে। বিএনপি স্পষ্টতই বলেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর তারা সন্তুষ্ট নন। অন্যদিকে খালেদা জিয়া ও মার্কিন প্রতিনিধির সাথে বৈঠকের পর নির্বাচন নিয়ে নিজের অবস্থান কিছুটা পাল্টেছে জামাত ইসলামী। আবার বাংলাদেশের রাজনীতিকে ঘিরে বেশ বাড়ছে বিদেশি তৎপরতা। ট্রাম্প প্রশাসনের দুই প্রতিনিধি ঢাকায় দফায় দফায় বৈঠক করছেন। বসে নেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এবং যুক্তরাজ্য। কিছু যদি এবং কিন্তুতে ঝুলে আছে সমীকরণ। সেগুলোর কিছু দেশের অভ্যন্তরীণ আর কিছু আঞ্চলিক ইস্যু। তবে সব সমীকরণের হিসেব পাল্টে দিতে বসে নেই ডক্টর ইউনূস প্রশাসনও। ধাপে ধাপে 4টি ইস্যু চাঙ্গা করে নির্বাচন নিয়ে শুধু স্বপ্নই দেখিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার। তেমন হলে কি করবে দেশের রাজনৈতিক দলগুলো? ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেমন হুঙ্কার জানিয়ে কথা বলা গণমাধ্যমে ভারতের অবস্থা একের পর এক খারাপ হতেই চলেছে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখি আপনারা বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কতটা গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। সুন্দরী নারীদের দিয়ে প্রেমের ফাঁদে ফেলে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দুহানের কাছ থেকে $5 মিলিয়ন আদায়ের চেষ্টায় গ্রেফতারকৃত মডেল মেঘনা আলমের সহযোগী দেওয়ান সামির রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, দেওয়ান সামির এই চক্রের বেশ কয়েকজনের নাম ইতিমধ্যেই বলেছে। একই সাথে কোন কোন রাষ্ট্রদূতকে সুন্দরী নারী দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে তাদেরও কয়েকজনের নাম বলেছে সে, যে তালিকায় কয়েকজন রাষ্ট্রদূতের নাম রয়েছে। এছাড়া এই চক্রটি ভারতীয় গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত বলে ইতোমধ্যে কয়েকটি অনলাইন মিডিয়ায় গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। তাতে দাবি করা হয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা এর এজেন্ট হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন আওয়ামীপন্থী কর্মকর্তা এবং কয়েকজন সাংবাদিক মেঘনার মতো পতিতাদের দিয়ে হানি ট্র্যাপ বানিয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টায় লিপ্ত। তাদের টার্গেট বিদেশে বাংলাদেশের শ্রমবাজারে ধস নামানো। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিলিয়ন বিলিয়ন রেমিটেন্স দেশে আসছে, যা দেশের অর্থনীতিকে ক্রমে চাঙ্গা করছে। আর এই চাঙ্গা অর্থনীতিকে দুর্বল করতেই ভারত নেমেছে চক্রান্তে। সূত্র জানায়, মডেল মেঘনাকে ব্যবহার করে সৌদির বিদায়ী রাষ্ট্রদূতের কাছ থেকে $5 মিলিয়ন দাবি করা হলে তিনি অনানুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করার পর থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে। ভারতীয় গোয়েন্দা সংস্থা এর এজেন্টদের চিহ্নিত করা না গেলে আগামীতে 2-1 উপদেষ্টা এবং কয়েকজন রাষ্ট্রদূত এমনভাবে ফেঁসে যেতে পারে বলে অনলাইন মিডিয়ায় আভাস দেওয়া হয়েছে।
তবে তারা কারা সে বিষয়ে সূত্র এখনো কিছু জানায়নি। জানা গেছে মেঘনা বেশ কিছুদিন ধরেই ভারতীয় দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে আসছিলেন। কয়েকবার ভারত সফরেও গেছেন। ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও তাকে হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গে দেখা গেছে। এসব কারণেই অনলাইন মিডিয়ায় জানানো হয়েছে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস করে ইউনূস সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই ভারতীয় গোয়েন্দা সংস্থা মেঘনাকে টোপ হিসেবে ব্যবহার করেছে। শুধু মেঘনা আলম নয়, তারা মেঘনার মতো সুন্দরী নারীদের দিয়ে এই ট্র্যাপ অব্যাহত রেখেছে বলেই জানিয়েছে অনলাইন মিডিয়াগুলো। ধর্মা রক্ষতি রক্ষিত এই মোটোতে বিশ্বাসী ভারতের গোয়েন্দা সংস্থার র বিভিন্ন দেশের অভ্যন্তরে প্রবেশ করে বেশ নিখুঁতভাবে গুপ্তচর বৃত্তির জন্য এই এজেন্সির খ্যাতি পৃথিবীব্যাপী। এই এজেন্সির গুপ্তচররা পাকিস্তান আর চীনে প্রবেশ করে নিজেদের মিশন চালাচ্ছে। এই দুই দেশের সঙ্গে সখ্যতা বাড়ায় এবার নাকি বাংলাদেশকে আর অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে শিক্ষা দেবে এই রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া.কমে উঠে এসেছে চাঞ্চল্যকর প্রতিবেদন। মে 1974 রাজস্থানের পোখরানে প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষা চালালো ভারত। সে সময় মনক্ষুণ্ণ হয়ে গেল পাকিস্তান আর চীন। বৌদ্ধ পূর্ণিমার দিন এই পরীক্ষা চালানোয় এর কোড নেম দেওয়া হয়েছিল অপারেশন স্মাইলিং বুদ্ধা। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এই তথ্য পৌঁছাতে দেয়নি পাকিস্তান আর চীনের কাছে। রকে তৈরি করা হয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর মতো করে। ক্যাবিনেটের সবচেয়ে উচ্চ পদস্থ সচিব এই এজেন্সির সবচেয়ে উঁচু পদে থাকেন, যিনি সরাসরি প্রধানমন্ত্রীকে সব বিষয়ে অবগত করেন। যখন 1974 সালে পোখরানে পরমাণু অস্ত্রের পরীক্ষা বিশ্বকে তাক লাগিয়ে দেয়, সে সময় থেকে ভারত আর পাকিস্তানের মধ্যে সামরিক শক্তিতে কে কার চেয়ে কত এগিয়ে সেই দৌড় শুরু হয়। ভারতের ক্রমবর্ধমান পরমাণু সক্ষমতা দেখে পাকিস্তানও পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাতে থাকে, যাতে কৌশলগতভাবে সহযোগিতা করে চীন। তখন রয়ের প্রথম দৃষ্টি যায় পাকিস্তানের দিকে, এরপর চীনের দিকে। 1977 সালে র শুরু করে অপারেশন কাহুটা। এই মিশনের অন্যতম কারণ ছিল পাকিস্তানে গোপন সমরাস্ত্র প্রকল্পের বিষয়ে জানা। কথিত ছিল সেই সময় এই মিশনে রকে সহযোগিতা করেছিল ইসরায়েল। পাকিস্তানের ইন্টার ইন্টেলিজেন্স সার্ভিস আইএসআই এর নাকের ডগায় কাজ করেছে র। আর এনকাউ এর তত্ত্বাবধানে কাউবউ হিসেবে পরিচিত এই গোয়েন্দা সংস্থা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার খুব কাছে একটি নেটওয়ার্ক স্থাপন করেছিল, যেন জানতে পারে দেশটির পরমাণু প্রকল্প নিয়ে। সে সময় পাকিস্তানে শক্তিশালী নেটওয়ার্ক স্থাপন করতে সক্ষম হয়েছিল র। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গুজব রয়েছে পাকিস্তানের পাঞ্জাবের কাহুটায় পরমাণু প্রকল্প আছে। ইসলামাবাদ এই কেন্দ্র এত গুটিয়ে রেখেছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার শত চেষ্টাতেও নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য সে সময় পায়নি ভারত। বিশেষজ্ঞদের বরাত দিয়ে র জানিয়েছিল, কোনো মানুষ যদি পরমাণু প্রকল্পের অংশ হতে চাইতো, তেজস্ক্রিয় অনেক বস্তু তার শরীরের সঙ্গে লাগিয়ে দেয়া হতো। তাতেই পরিষ্কার হয়ে যায় অন্য কোনো পরমাণু প্রকল্পের সঙ্গে তারা সম্পৃক্ত কিনা। রয়ের প্রতিনিধিরা কাহুটায় একটি সেলুন খুঁজে পায়, যেখানে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানীরা এসে তাদের চুল কাটিয়ে যেত। সেখান থেকে এক বিজ্ঞানীর চুল চুরি করে নমুনা নিয়ে ভারতের গবেষণাগারে পরীক্ষা করা হয়। এরপর প্রমাণ মেলে এই বিজ্ঞানীরা পরমাণু প্রকল্পের সঙ্গে যুক্ত। বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই থেকে ভারতের সঙ্গে নয়, চীন আর পাকিস্তানের সঙ্গে বাড়ছে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক। ভারতের শিলিগুড়ি করিডোরের বিষয়ে বাংলাদেশ নিয়েছে চীনের পক্ষ। আইএসআই প্রতিনিধিরা আসছে বাংলাদেশে। আমদানি রপ্তানি বাণিজ্য বাড়ছে এই দুই দেশের সঙ্গে। ভারতীয় গণমাধ্যমের সতর্ক বার্তা, বাংলাদেশ যা করছে তার কোনো কিছুই রয়ের অজানা নয়। পদক্ষেপ নেওয়ার সময় বেশ শক্ত হাতেই নেওয়া হবে। এর মধ্যেই ভারত কিছু পদক্ষেপ নিয়েছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে। এখন ভুটান, নেপাল আর মিয়ানমারের সঙ্গে ব্যবসা করতে গিয়ে বিপাকে পড়বে বাংলাদেশ। যদিও ভারতের এই হুমকি ধামকি কোনোভাবেই তোয়াক্কা করেনি বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতিতে জিলাপির প্যাচ বাড়ছে। এই প্যাচে যোগ হচ্ছে নতুন নতুন মেরুকরণ, আর তাতে বাড়ছে নির্বাচন নিয়ে শঙ্কা। সূত্রগুলো বলছে এই শঙ্কায় সামনের দিনগুলোতে সরকার ও সরকার সমর্থক রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত দেখা দিতে পারে। বিএনপি স্পষ্টতই বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর তারা সন্তুষ্ট নন। অন্যদিকে খালেদা জিয়া ও মার্কিন প্রতিনিধির সাথে বৈঠকের পর নির্বাচন নিয়ে নিজের অবস্থান কিছুটা পাল্টেছে জামাত ইসলামী। আবার বাংলাদেশের রাজনীতিকে ঘিরে বেশ বাড়ছে বিদেশি তৎপরতা। ট্রাম্প প্রশাসনের দুই প্রতিনিধি ঢাকায় দফায় দফায় বৈঠক করছেন। বসে নেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এবং যুক্তরাজ্য। কিছু যদি এবং কিন্তুতে ঝুলে আছে সমীকরণ। সেগুলোর কিছু দেশের অভ্যন্তরীণ আর কিছু আঞ্চলিক ইস্যু। তবে সব সমীকরণের হিসেব পাল্টে দিতে বসে নেই ডক্টর ইউনূস প্রশাসনও। ধাপে ধাপে 4টি ইস্যু চাঙ্গা করে নির্বাচন নিয়ে শুধু স্বপ্নই দেখিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার। তেমন হলে কি করবে দেশের রাজনৈতিক দলগুলো? জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে।
ডক্টর ইউনূসের সাথে বিএনপি বৈঠক করে 16 এপ্রিল। দুপুর 12:10 এই বৈঠক শুরু হয়। পৌনে 2 ঘন্টা ধরে চলে বৈঠকটি। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো রাগঢাক না রেখে সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি। তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময়। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্ট নই। মির্জা ফখরুল বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি তৈরি হবে তার সামাল দেওয়া কঠিন হবে। দর্শক, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বিএনপি পৌনে 2 ঘন্টার বৈঠকে কি কি বিষয়ে আলোচনা করেছিল? সূত্রগুলো বলছে বিএনপি মূলত 3টি বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রথমত, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। বিএনপি ডক্টর ইউনূসকে 9টি বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে বলেছে, যেটিকে দলটি দেখছে নির্বাচনী রোডম্যাপ হিসেবে। এই 9টি বিষয় হলো নির্বাচনের তফসিল ঘোষণার সময়, নির্বাচন অনুষ্ঠানের সময়, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সময়সীমা, নির্বাচনী আইন সংস্কার ও অধ্যাদেশ জারির সময়সীমা, 300 নির্বাচনী এলাকার ভোটারদের তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রির সময়সীমা, খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের শেষ সময়, 300 নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের সময়। সূত্রগুলো বলছে বিএনপিকে ডক্টর ইউনূস এই বিষয়গুলো নিয়ে কোনো কথাই দেয়নি। বিএনপির পক্ষ থেকে বৈঠকে দ্বিতীয় দাবিটি ছিল তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে তারেক রহমানের বিরুদ্ধে মামলা ছিল 80টিরও বেশি। বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলার সবগুলো থেকে হয় তিনি খালাস পেয়েছেন, না হয় জামিন পেয়েছেন। কিন্তু আইনগত বাধা না থাকা সত্ত্বেও তারেক রহমান দেশে ফিরছেন না। সূত্রগুলো বলছে, গত 10 ফেব্রুয়ারি ডক্টর ইউনূসের সাথে বিএনপির একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে সরকারের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তাজনিত সমস্যার কথা বলা হয়েছিল। কিন্তু বিএনপি মনে করে বিষয়টি তারেক রহমানকে দেশে আসতে না দেওয়ার অজুহাত হিসেবে সরকার ব্যবহার করছে। বৈঠকে আরো একটি বিষয় বিএনপির পক্ষ থেকে তোলা হয়, সেটি হলো সরকার সমর্থক বলে পরিচিত এনসিপি কে সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা করা। বৈঠকে বিএনপির এক নেতা উদাহরণ হিসেবে কুমিল্লার মুরাদনগর আসনে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা নির্বাচন করার ঘোষণা করার কথা তুলে ধরেন। বিএনপি অভিযোগ করেছে, উপদেষ্টা আসিফের বাবা সরকারি টাকায় অনুদান দিচ্ছেন, যেটি সরকার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে। বিএনপি এই অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর পায়নি। বিএনপির সাথে বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি অবশ্য দাবি করেছেন, খুব আনন্দঘন পরিবেশে বৈঠকটি হয়েছিল। আসিফ নজরুলের দাবি, তার কাছে মনে হয়েছে বিএনপি সন্তুষ্ট। তাদের কাছে বিএনপিকে সন্তুষ্ট বলেই মনে হয়েছে। তিনি আরো দাবি করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী নির্বাচন 2026 সালের জুনের মধ্যেই হবে। এদিকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন ইলেকশন না হওয়ার আশঙ্কা দেখা দিবে। সেজন্য আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামাত ইসলামী। 16 এপ্রিল রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অফ মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলকির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। দর্শক, একটু খেয়াল করে দেখুন, জামাতে ইসলামী এতদিন পর্যন্ত সরকারকে আগে সংস্কার কথা বলেছিল এবং তারপর নির্বাচন আয়োজনের কথা বলেছিল। সূত্রগুলো বলছে, জামাতের হঠাৎ করে এই অবস্থান বদলের পেছনে খালেদা জিয়ার সাথে জামাতের আমিরের সাম্প্রতিক এক বৈঠক কাজ করতে পারে। আগামী রমজান শুরু হবে 2026 সালের 20 ফেব্রুয়ারি। সেই হিসেবে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচনের দাবি তুলল দলটি। বিএনপির একসময় বন্ধু ছিল জামাত ইসলামী। জোটবদ্ধ নির্বাচনী নয়, সরকারও গঠন করেছিল দল দুটি। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর দল দুটির মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছিল। বিশেষ করে বিএনপি অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি করেছিল, আর জামাত ইসলামী সরকারকে সময় দিতে চায়। তবে দুটি দলই পর্দার আড়ালে অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে কাজ করেছে। বিশেষ করে পুলিশ, বিচার বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রশাসনের নানা স্তরে দল দুটির অনুসারে 5 আগস্টের পর থেকে রাজত্ব করছে। কিন্তু যতই দিন যাচ্ছিল ততই দল দুটির মধ্যে বিরোধ বাড়ছিল। এমন পরিস্থিতিতে 15 এপ্রিল বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেই পোস্টে তিনি জানান, ইউরোপ সফর শেষে লন্ডনে পৌঁছে সম্প্রতি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আবু তাহের, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে
সাক্ষাৎকারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে তারা দেখা করেন। তারেক রহমানও উপস্থিত ছিলেন বৈঠকে। গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করেছেন জামাতের আমির। জাতীয় নির্বাচন ও রাষ্ট্র সংস্কার প্রশ্নে দল দুটির বিপরীতমুখী অবস্থান ছিল। এই অবস্থায় এমন সাক্ষাৎ রাজনীতির নতুন মেরুকরণই মনে করছেন অনেকে, কারণ খালেদা জিয়ার সাথে জামাতের আমিরের এটাই প্রথম বৈঠক। বিএনপির একটি সূত্র বলছে, বর্তমান পরিস্থিতিতে বিএনপি জামাত ইসলামীর সাথে অতীতের মতো জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চায় না। তবে আওয়ামী লীগ নির্বাচনে আসলে দলটি বিকল্প ভাবতে চায়, কিন্তু নির্বাচনের আগে সমমনা দল দুটির মধ্যকার দূরত্ব কমাতে চায়। বিএনপি ও জামাত যখন নির্বাচনের দাবি তুলছে, তখন বাংলাদেশের দাতা হিসেবে স্বীকৃত এমন বেশ কয়েকটি দেশের রাজনৈতিক তৎপরতাও দেখা যাচ্ছে। সরকার সমর্থক বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দুই নেতার সাথে 15 এপ্রিল বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন সহ ঢাকায় নিযুক্ত ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইউ প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলারের বাসভবনে এই বৈঠক হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন এবং স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 16 এপ্রিল সকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথে বৈঠক হয় এনসিপি নেতাদের। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইউ শুরু থেকেই বাংলাদেশে একটি ইনক্লুসিভ বা সব দলের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন চায়। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আগামী নির্বাচনে দলটিকে অংশ নিতে না দেওয়ার কথা বলা হচ্ছে। আগামী নির্বাচন ইনক্লুসিভ না হলে সে নির্বাচনকে ইউ যে স্বীকৃতি দিবে না, সেটি এনসিপি নেতাদের বিদেশি দূতাবাসগুলোর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। জামাতের দুই নেতা ইউর সাথে বৈঠক করেছেন ব্রাসেলসে গিয়ে। এদিকে বাংলাদেশ ও মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ঢাকায় সফর করছেন ট্রাম্প প্রশাসনের 3 উচ্চ পদস্থ কর্মকর্তা, যারা মূলত দক্ষিণ, দক্ষিণ পূর্ব এবং মধ্য এশিয়া বিষয়ক সিদ্ধান্ত নিয়ে থাকেন। এরা হলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব নিকোল চুলিক, পূর্ব এশীয় প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব অ্যান্ড্রু আরহিরাক। এই দুই কর্মকর্তার সাথে মিয়ানমারে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুশান স্টিভেনসনও আছেন। সূত্রগুলো বলছে, ট্রাম্প প্রশাসনের এই কর্মকর্তাদের 4 দিনের সফরে মূলত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিয়ানমারের পরিস্থিতি এবং মিয়ানমারের আরাকান আর্মিকে বাংলাদেশের পক্ষ থেকে প্রক্সি যুদ্ধে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে আলাপ হবে। নিকোল চুলিক এরই মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু করেছেন। সে বৈঠকের পরে জামাতের আমির রমজানের আগে নির্বাচন চান বলে দাবি করেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মিয়ানমারে করিডোর দেয়া বা না দেওয়ার উপর পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বাংলাদেশে এসেছেন। আমাদের পররাষ্ট্র সচিব জনাব জসিমউদ্দিনের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। বালুচ আমাদের প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছেন, কিন্তু মূল বৈঠকটা হয়েছে আমাদের তার কাউন্টার পার্ট আমাদের পররাষ্ট্র সচিবের সাথে। সেটা নিয়ে কিছু কথা বলতে চাই, এবং যেটা স্বাভাবিক হওয়ার কথা ছিল। এই বৈঠকে যা হয়েছে, যেসব কথা আমাদের সামনে এসছে, সেগুলো দুই দেশের সম্পর্ক নিরিখে সেটাকে আমরা কীভাবে দেখব, আমরা কী পেতে পারি, তারা কী পেতে পারে, কীভাবে আমরা এটা এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু পাকিস্তানের সাথে যে কোনো ধরনের এনগেজমেন্ট আমাদের দেশে এখন আসলে এই এনগেজমেন্টে মানে অলিখিতভাবে খুবই ভাইব্রেন্টলি প্রেজেন্ট থাকে ভারত। বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে এখন পাকিস্তানের সাথে কি করছে, চায়নার সাথে কি করছে, এগুলো আমরা চাই বা না চাই, ভারত এগুলোতে সিরিয়াসলি এনগেজড থাকে। যে কেউ ভারতের মিডিয়া খুললে দেখবেন আমরা বালুচ আসবেন তা না, তার আগে থেকেই তাদের এই ধরনের আলাপ আলোচনা চলছে। আর একটা জিনিস আমরা নিশ্চয়ই জানি, যারা খোঁজ খবর রাখি, যে এটা শুধুমাত্র সচিব এসছেন তা নয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, যিনি আবার উপপ্রধানমন্ত্রীও, তার বৈঠকও, তার সফরও ফাইনালাইজড হয়েছে। 27 এবং 28 এপ্রিল তিনি বাংলাদেশ সফর করছেন। এবং বলা বাহুল্য, প্রত্যেকটা খবর ভারতের তীব্র জ্বলুনি তৈরি করে। ভারত জ্বলছে। কেন জ্বলছে ভারত? আসবো সেই প্রসঙ্গে। তার আগে একটু এই বৈঠকে কি হলো। আমাদের পররাষ্ট্র সচিব একটা ব্রিফিং করেছেন, খুবই চমৎকার একটা ব্রিফিং। আমি পুরোটা শুনলাম। সেখানে তিনি খুব বিস্তারিতভাবে জানিয়েছেন পাকিস্তানের সাথে আসলে আমরা কী কথা বলেছি, কী চেয়েছি, তারা কি বলেছে। প্রাথমিকভাবে যেটা আমরা জানলাম, যে অনেকগুলো ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। আসলে আলাপ আলোচনা শুরু হওয়া দরকার, কারণ পাকিস্তানের সাথে আমাদের আলাপ আলোচনাই ছিল না। মিস্টার জসিমের বরাতেই জানলাম এটা 15 বছর পর এই বৈঠকটা হলো। সচিব পর্যায়ে বৈঠক প্রতি বছর হবার কথা ছিল। সর্বশেষ বৈঠকটি হয়েছে 2010 সালে, মানে 15 বছর এটা ঠেকিয়ে রাখা হয়েছে। মানে পাকিস্তানের সাথে কি আমরা যুদ্ধ করছিলাম নাকি ওই সময়? আরেকটা তথ্য তার কাছ থেকে জানা গেল, সেটা হচ্ছে আরেকটা এরকম প্রতি বছর বৈঠক হবার মতো আরেকটা কমিটি আছে, এটা হচ্ছে জয়েন্ট ইকোনমিক কমিশন। সেটা আরও আগে সর্বশেষ বৈঠক হয়েছে, 21 বছর আগে 2004 সালে সর্বশেষবার এই বৈঠকটা হয়েছিল। তাহলে যেটা দাঁড়ালো, পাকিস্তানের সাথে সম্পর্ক একেবারেই ছিন্ন করার মতো জায়গায় বাংলাদেশ চলে গিয়েছিল। কিন্তু কি হয়েছিল বাংলাদেশের সাথে? পাকিস্তানের সাথে কি আদৌ বাংলাদেশের কোনো সমস্যা হয়েছিল?
আমি আওয়ামী লীগের সময় এটুকু মনে করতে পারি, যখন জামায়াতে ইসলামীর নেতাদের যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার হচ্ছিল, তখন পাকিস্তান কিছু প্রতিক্রিয়া দেখিয়েছে। কিন্তু এগুলো তো কোনো ব্যাপার নেই, যেন সম্পর্ক ধ্বংস হয়ে যায় না। টার্কি একই সময়ে প্রতিক্রিয়া দেখিয়েছিল একই বিষয়ে। টার্কির সাথে তো দুর্দান্ত খাতিরের পর সরকার তৈরি করার চেষ্টা করেছে এবং সেটা হয়েছেও। তাহলে আসলে পাকিস্তানের সাথে সম্পর্ক না থাকাটা মূলত কি, কেন, সেটা আমরা বুঝতে পারি। শেখ হাসিনার প্রভু ভারত চেয়েছিল। আমরা আগেও বলেছি, আবার একটু বলতে চাই যে দ্বিতীয় স্বাধীনতার আলাপটা আমরা করি, এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেক ক্ষেত্রে আমরা এক তো আওয়ামী লীগের লোকজনকে দিয়ে উপনিবেশে পরিণত হয়েছিলাম এবং আমরা ভারতের উপনিবেশে পরিণত হয়েছিলাম। আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি বলে একেবারেই কিছু ছিল না, একেবারেই কিছু ছিল না। ভারত যা চেয়েছে তাই হয়েছে। ভারত চেয়েছে পাকিস্তানের সাথে সম্পর্ক তলানিতে নিয়ে যেতে হবে, তলানিতে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, এই বৈঠকের মাধ্যমে পররাষ্ট্র সচিব যেভাবে বললেন যে একটা ওপেনিং দরকার ছিল, উইচ আই অ্যাগ্রি উইথ, এটা একেবারেই সঠিক কথা। বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা, কৃষি, মৎস্য, বিভিন্ন সেক্টরে তারা কী কী সহযোগিতা হতে পারে সে আলাপ আলোচনা করেছেন। বাণিজ্য বৃদ্ধির আলোচনা করেছেন। যোগাযোগ যাতে আরও সরাসরি করা যায়, আমাদের সমুদ্র যোগাযোগ সরাসরি শুরু হয়েছে আমরা জানি, যেটা বাংলাদেশে পাকিস্তানের জাহাজ সরাসরি আসা নিয়ে প্রচুর শোরগোল ভারতে হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও জানলাম যে বিমান যোগাযোগও সরাসরি করার জন্য আলাপ আলোচনা চলছে। সামরিক ক্ষেত্রে সহযোগিতার আলাপ এসছে, সেটা হলো এটা অলরেডি আছে, দুই পক্ষের ট্রেনিং এবং অন্তত একটা অস্ত্র কেনার কথা তো আমরা জানি, আমাদের আর্টিলারি শেল কেনা হয়েছিল। এরকম আরও যত, এখানে আসেনি আলাপ, কিন্তু আমরা এই আলাপও দেখেছি যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে মাল্টিরোল ফাইটার কিনতে চায়। কেনা হবে কি না হবে ডিফারেন্ট আলোচনা, কিন্তু এই আলাপগুলো হচ্ছে। এবং এখানে উল্লেখ করা হয়েছে আমাদের অত্যন্ত উচ্চ পর্যায়ের একটা সামরিক প্রতিনিধি দল, ইয়াস, একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে একটা সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছিল। তো পাকিস্তানের সাথে যতটা সম্ভব বাণিজ্য বাড়ানোর আলাপ চলছে, এই আলাপগুলো চলা দরকার আছে। আমাদের সম্পর্ক নতুন করে আবার আমরা তৈরি করছি, সেই জিনিসটাই চেষ্টা হচ্ছে। তাকে সাংবাদিকরা নানান রকম প্রশ্ন করেছেন, বাংলাদেশ কি ওদিকে বেশি ঝুঁকে যাচ্ছে কিনা ভারতের সাথে সমস্যার ফলে। তিনি ডিপ্লোম্যাটিক জবাব দিয়েছেন, এটাই তার জায়গা থেকে করা দরকার। তিনি সরকারের একজন ডিপ্লোম্যাট, সো উনি ডিপ্লোম্যাটিক জবাব দিয়েছেন, আমি ওদিকে যাচ্ছি না। এখন প্রশ্নটা হচ্ছে কি দাঁড়ালো, ব্যাপারটা কেন ভারতের এত গাত্রদাহ, ভারত এত জ্বলছে। আমি পাকিস্তানের সাথে সম্পর্কের ব্যাপারে একটা কথা বলতে চাই, সেটা হলো পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ককে খুব মন দিয়ে এগিয়ে নিতে হবে। পাকিস্তানের সাথে আমাদের অমীমাংসিত ইস্যু আছে, যেটা নিয়ে পররাষ্ট্র সচিব জানিয়েছেন যে সেগুলোও তোলা হয়েছে। যেমন আমাদের সম্পদ ভাগ হওয়ার পর আমাদের এই যে সম্পদের যে ভাগাভাগি আছে সেটা নিয়ে প্রশ্ন আছে, সেটা আমরা এখনো পাইনি, সেই ক্লেম করেছি। নট অনলি দ্যাট, 70 সালে যে ভয়ঙ্কর সাইক্লোন হয়েছিল তাতে যে বিদেশি সাহায্য এসেছিল তার পরিমাণটাও জানানো হয়েছে, $200 মিলিয়ন, সেটার কথা জানানো হয়েছে। আর আটকে পড়া যে সম্পদ আমরা পাই সেই অ্যামাউন্টটা 4.32 বিলিয়ন বা 4 বিলিয়ন, দুটো অঙ্ক আছে, সেটা তিনি জানিয়েছেন, সেগুলো আছে। শুধু সেটাই না, পাকিস্তানের ওই সময়কার যে জেনোসাইড ছিল সেই জেনোসাইডের জন্য ক্ষমা চাওয়ার আলাপটাও বাংলাদেশ তুলেছে। সো তারা যেটা বলছেন, উইচ আই অ্যাগ্রি অ্যাগেইন, সেটা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক যদি একটা ভালো বা শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে হয়, সলিড ফাউন্ডেশন শব্দটা তিনি বলেছেন, এটার উপরে যদি দাঁড়াতে হয় তাহলে অবশ্যই এই আনরিজলভড ইস্যুগুলো রিসলভ হতে হবে। আমিও তাই মনে করি। আটকে পড়া পাকিস্তানিদের কথা আসলো, আমি জায়গায় একটু কনফিউজড আছি। তিনি এখন একটা সংখ্যা বলছেন, যতদূর আমি জানি যারা পাকিস্তানি আছেন তারা বাংলাদেশের নাগরিকত্ব চেয়েছেন এবং প্রায় সবার সম্মত নাগরিকত্ব হয়ে গেছে। এর মধ্যে 3 লাখের বেশি একটা সংখ্যা তিনি বলছেন। আমি জানি না এটা কোত্থেকে এসছে, আমি এই প্রসঙ্গে একটু অফ রেকর্ড হলেও বলে রাখি, যদি কোনো রকম কোনো মানুষ সেখানে বাংলাদেশের পূর্ণাঙ্গ নাগরিকত্ব চান, তাদেরকে নাগরিকত্ব পূর্ণাঙ্গভাবে দিয়ে দেওয়া উচিত ইমিডিয়েটলি। অকল্পনীয় বর্বরতা, অসভ্যতা, আমি শব্দগুলো সজ্ঞানভাবে ব্যবহার করছি, আমরা দেখিয়েছি এই মানুষগুলোর প্রতি। এই মানুষগুলো আমাদের এই রাষ্ট্রের অংশ, তৃতীয় প্রজন্ম এখন এখানে অ্যাডাল্ট হয়ে গেছে, সুতরাং এরপর আসলে এসব নিয়ে আলাপ হতেই পারে না। যাই হোক, তো আনরিজলভড ইস্যু নিয়েও কথা হয়েছে। সব কিছু মিলে বাংলাদেশ একটা ব্যালান্সড একটা বৈঠক হয়েছে এবং আমাদের এই জিনিসগুলো চলতে হবে। এখন সেই ভারত কীভাবে দেখবে, ওই যে বলছি, ভারত রিপিটেডলি সে তার মতো করে চাইছে সেরকম হোক, এবং ভারত চায় না এমন একটা আলাপও হয়েছে, সেটা ব্রিফিংয়ে শুনলাম, সার্ককে পুনরুজ্জীবিত করার আলাপ, যেটা ভারত একেবারেই শুনতে পারে না। সুতরাং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক হওয়া অনেক দিক থেকে ভারতের জন্য প্রবলেম। এক নম্বর প্রবলেম হচ্ছে বাংলাদেশকে তো সে কলোনি হিসাবে দেখতে চায়, একটা করদ রাজ্য হিসাবে দেখতে চায়, যার কোনো স্বাধীন ফরেন পলিসি থাকবে না, সে ভারত যা বলবে তাই করবে। সুতরাং ভারতের সে ইগো সিভিয়ারলি হার্ট হয়েছে এবং পাকিস্তানের মতো দেশকে ভারত চায় তার জায়গা থেকে যত বেশি চাপে রাখা যায়, সেটা তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য খুব জরুরি। এখন বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করে, সে দেখতে পায় যে তার একটা কলোনি স্বাধীন দেশের মতো আচরণ করছে, এটা প্রবলেম। পাকিস্তানের সাথে বাণিজ্য যত বেশি বাড়বে, ভারতের প্রবলেম আছে। আমরা সত্যিকার অর্থে পাকিস্তানের সাথে যদি বাণিজ্য সম্পর্ক বাড়াতে পারি, অনেক কিছুই আমরা পাকিস্তানের কাছ থেকে পেতে পারি, যেটা ভারতের সাথে খুবই কম্পিটিটিভ।
আমি আগেও একদিন বলেছি, আবার একটু যোগ করে রাখি, পাকিস্তানের উপর এতদিন কিন্তু একটা নন ট্যারিফ ব্যারিয়ার বসিয়ে রাখা হয়েছিল। পাকিস্তান থেকে যত কন্টেইনার আসবে সেগুলো ম্যানুয়ালি চেক করতে হবে। ফলে আপনি যদি পাকিস্তান থেকে কিছু আনেন, ওটা পড়ে থাকবে, ওটা ম্যানুয়ালি চেক হবে। এসব করতে করতে ইম্পোর্টাররা পাকিস্তান থেকে ইম্পোর্ট করতে বা পাকিস্তানের এক্সপোর্টাররাও ইন্টারেস্টেড ছিলেন না। কিন্তু এখন সেই নন ট্যারিফ ব্যারিয়ারটা তুলে নেওয়া হয়েছে এবং এখন পাকিস্তান থেকে যেহেতু সরাসরি জাহাজ আসছে, আমাদের বাণিজ্য বাড়ছে, বাণিজ্য বাড়বে, বাড়া উচিত, বাড়তে হবে। এটা ভারত মেনে নিতে পারবে না, কারণ বাংলাদেশ পাকিস্তানের সাথে বাণিজ্যের কারণে যদি অনেক কিছু পাকিস্তান থেকে নিতে শুরু করে, তার বাণিজ্যিক ক্ষতি আছে। সে চায় বাংলাদেশ সব কিছুর জন্য তার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে থাকুক, সো দ্যাট সে যে কোনোভাবে তার পলিসিকে ম্যানিপুলেট করতে পারে। সেটা হয়েছে। একই সাথে যখন ওই যে সার্ক নিয়ে আলাপ যত বাড়ছে, ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ, পাকিস্তান সহ আরও কোনো দেশ মিলে কোনো একটা রিজিওনাল কোঅপারেশন শুরু করে কিনা, এই ঝুঁকি তার সে ফিল করে কিছুটা হলেও। কারণ ভারত কোনোভাবেই চায় না কোনো মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন, বহুপাক্ষিক কোনো অর্গানাইজেশন ঠিকমতো ফাংশন করুক। এটা অন্তত তার রিজিয়নে সে চায় না। ব্রিক্সের মতো প্রতিষ্ঠানেও ভারত কতটুকু চায় সেটা নিয়ে ডিবেট আছে, কিন্তু তার রিজিয়নে সে চায় না, কারণ সে এই জায়গায় চায় প্রত্যেকের সাথে বাইল্যাটারাল আলাপ আলোচনা করতে। মাল্টিল্যাটারাল মানেই হচ্ছে তার সক্ষমতা কমে যাওয়া। সো এই সমস্যা আছে। সব কিছুর পরও যেটা সবচেয়ে জরুরি ব্যাপার সেটা হলো, আমি মনে করি ভারত এই ভয়টা নিশ্চিতভাবেই পায়, যেটা আমি আবার বলছিলাম ডক্টর ইউনূস সরকারের এইটাই সবচেয়ে বড় কাজ বলে আমি মনে করি। ওই জিনিসের দাম কমেছে, ঈদযাত্রা ভালো হয়েছে, এগুলো সব যে সরকারের পুরোপুরি ক্রেডিট নট নেসেসারিলি, ওই আলাপনে আজকে ঢুকছি না। কিন্তু বাংলাদেশের ফরেন পলিসির এক ধরনের একটা নতুন ডাইমেনশন এটা ডক্টর ইউনূস সেট করে দিয়ে যাচ্ছেন। ভারত নিশ্চয়ই এই ভয় পায় ভবিষ্যতের যে কোনো সরকার, নির্বাচিত সরকার, তার পক্ষে এই বেঞ্চমার্ক ভাঙা কঠিন হবে। আমি ক্লিয়ারলি বলছি, আজকে তাত্ত্বিকভাবে বলছি, নির্বাচনে যেই জিতুক, বিএনপি, জামায়াত, এনসিপি যেই জিতুক, ভারতের প্রতি যে কোনো রকম নতজানু পররাষ্ট্রনীতি আমরা যদি দেখি, আমি সবচেয়ে প্রথম মানুষদের একজন হব যে এটার বিরুদ্ধে কথা বলবো, সিরিয়াসলি বলবো। এটা হতে পারে না। একই সাথে আমি একজন প্র্যাকটিক্যাল, প্র্যাগম্যাটিক মানুষ, রিয়ালিস্ট মানুষ। ভারতের সাথে আমরা যখন ডিল করতে যাব, ভারতকেও বেশ কিছু জায়গায় আমাদের আসলে ছাড় দিতে হবে। ভারতের সাথে আমরা যুদ্ধংদেহী ভাব বজায় রাখতে পারি না, কিন্তু ওইটা করা যাবে। সো ভারত এই ভয়টা পায় যে বাংলাদেশের জনগণের সামনে পোর্ট্রেট হচ্ছে আমার একটা পররাষ্ট্র নীতি, যেটা ভবিষ্যতের সরকারগুলোকে আসলে ফলো করতে হবে। আমি মনে করি ভারতের এটা খুব ভয়ের জায়গা। আর আমাদের আসলে এই বার্তাটা দিয়ে যেতে হবে যে ভারতের সিকিউরিটি কোনো রকম কোনো ক্ষেত্রে সিকিউরিটি থ্রেটেন না করে, রিপিট, ভারতের কোনো রকম কোনো সিকিউরিটি থ্রেট তৈরি না করে বাংলাদেশ যে কারোর সাথে যে কোনো রকম সম্পর্ক করবে, রাখবে, তার যেখানে যেখানে বেনিফিট আছে সেখানে সেখানে রাখবে। একদম সোজা সাপটা কথা। ভিয়েতনামের সাথে আমেরিকার দুর্দান্ত স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে, ভিয়েতনামের সাথে চায়নার ডিসপিউট আছে, আমরা জানি তো এটা নিশ্চয়ই। সাউথ চায়না সির যে মেরিটাইম বাউন্ডারি নিয়ে ডিসপিউট, মারাত্মক ডিসপিউট ভিয়েতনামের সাথে আছে। যে কয়টা দেশের সাথে সবচেয়ে বেশি ক্রাইসিস আছে চায়না, তার মধ্যে ভিয়েতনাম একটা। কিন্তু ভিয়েতনামের সাথে চায়নারও বিজনেস এবং আদার সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। আমেরিকা এটা খুব বেশি পছন্দ করে না, কিন্তু ভিয়েতনাম তার জায়গা থেকে এটা রক্ষা করছে। কিন্তু আমেরিকা যেহেতু ভারত না, সে সেটার জন্য বুলি করে বেড়ায় না সারাক্ষণ, এভাবেই চলবে। এমনকি ভারতের কথা যদি বলি, আমেরিকার বিরাট আলাই, কোয়াডের মেম্বার, আমেরিকা কি, ভারত কি S-400 কেনে নাই আমেরিকার চাপকে সরিয়ে রেখে? রাশার তেল কেনে নাই? রাশার যে ওয়ার মেশিনের ফাইন্যান্সিং হলো মূলত চায়না এবং ইন্ডিয়ার তেল কেনার কারণে এটা সবচেয়ে বেশি পটেনশিয়েটেড হয়েছে। যতদূর ইউরোপে কমেছে, সেটা এরা কিনে টিনে সেটাকে অনেক বেশি করে ফেলেছে। ভারত রীতিমতো সস্তায় রাশিয়ান তেল কিনে সেটা আবার ইউরোপে এক্সপোর্ট করে বিরাট বাণিজ্য করেছে। ও আমেরিকা অসন্তুষ্ট ছিল, সে কি শুনেছে? ভারত দেখেছে তার সুবিধা এখানে, তাই সে সেখানে করেছে। সুতরাং ভারতকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, তুমি যা করো, তুমি সঠিক করো, আমরাও তাই করি, আমরাও তাই করবো। আসলে তোমার সিকিউরিটি কোনো ক্ষতি আমরা করতে যাচ্ছি না, কিন্তু আমরা আমাদের ফিনান্সিয়াল এবং স্ট্র্যাটেজিক যে কোনো সিদ্ধান্ত যে কারো কাছ থেকে নেব, যে কারো কাছ থেকে করবো। আমি কি অস্ত্র কিনবো, কার থেকে কিনবো, কিভাবে কিনবো, কোথায় সেটা ডিপ্লয় করবো, এগুলো প্রত্যেকটা আমার সভরেন সিদ্ধান্ত। এই বার্তাগুলো ভারতকে দেওয়া দরকার, সেই বার্তাগুলো দেওয়া হচ্ছে, এটাই প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এবং আমি আবারও বলি, ভারত আসলে এই ভয় পাচ্ছে না শর্ট টার্ম ইউনূস গেলে আমরা বেঁচে গেলাম, না। ভারতের ভয়ের জায়গা হচ্ছে ডক্টর ইউনূস যে জায়গায় এটাকে নিয়ে যাচ্ছেন, ভবিষ্যতে যেই সরকারে আসুক না কেন, এর থেকে খুব বেশি ডেভিয়েটেড হওয়া তার পক্ষে সম্ভব হবে না। সে ডেভিয়েট করতে পারবে না। মানুষ সেফ টেনে ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে, সেই প্রেক্ষাপট অ্যাটলিস্ট তৈরি করবে। এবং আমরাও প্রচুর মানুষজন আছি যারা এগুলো নিয়ে তখনও শোরগোল করবো। এটাই ভারতের জ্বলনের কারণ। এবং এটা তো শুধু সচিব না, জমে পথ দেখার মতো। এরপর প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী একই ব্যক্তি, তিনি আসছেন, কোনো একদিন প্রধানমন্ত্রী আসবেন, বা আমাদের প্রধান উপদেষ্টা পাকিস্তান সফর যেতে পারেন, যেমন তিনি চীনে গেলেন। ভারতের মোদী গোস্বা করেছেন, আমাদের প্রধান উপদেষ্টা যেতে চেয়েছিলেন, যাবে না। তারা ভেবেছে তারপরও আমরা তার হাতে পায়ে ধরে মান ভাঙিয়ে আগে ভারতে যাব, তারপর অন্য কোথাও না। ই ডিডন্ট কেয়ার, অ্যান্ড রাইটলি। চায়নায় গেলেন, পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করছেন। এগুলো তাদের তীব্র গাত্রদাহ তৈরি হবারই কারণ আছে। তাদের গাত্রদাহ হোক, ভারত এই গাত্রদাহ দেখা পছন্দ করছি। আরেকটু আলাপ করবো পরে আরেকটা ভিডিওতে। ভারত আসলেই আরও কিছু পদক্ষেপ তারা নেবে,
বাংলাদেশের সাথে তারা সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে যাবে না। এবং আমি মনে করি এই ক্ষেত্রে নরম না হয়ে বাংলাদেশের টাফ হওয়াটাই বরং ভারতকে তার জায়গায় নমনীয় হতে সাহায্য করবে। বাংলাদেশ সরকার, আমাদের প্রধান উপদেষ্টা চায়না সফর করা এবং সেখানে গিয়ে একটু ইঙ্গিতপূর্ণভাবে হলেও বিজনেসকে ইঙ্গিত করেও সেভেন সিস্টার্সের কথা তোলা, এই জিনিসগুলো মোদিকে এক ধরনের বাধ্য বললে খারাপ শোনায়, একটু মোটিভেট করেছে, এভাবে বলি, বিমস্টেকে সাইডলাইনে বসার জন্য ইন্সপায়ার করেছে, মোটিভেট করেছে। সো বাংলাদেশ তার জায়গায় ঠিক থাকুক, এই পলিসি কাজ করছে। আমার মনে হয় সরকারের এই জায়গায় থাকা দরকার এবং ভবিষ্যৎ সরকারগুলোরও একই রকমভাবেই ভারতের সাথে আচরণ করা দরকার। আবারও বলে শেষ করি, ভারতের সাথে আমরা আসলে শত্রুতা, আমি অন্তত চাই না। অনেকে ভারতের সাথে শত্রুতা, ভারতের সাথে যুদ্ধ বাদিয়ে দিতে পারলে ভালো, ভারতের সেভেন সিস্টার্স আটকে দিয়ে, মানে চিকেন নেক আটকে দিয়ে সেভেন সিস্টার্সকে স্বাধীন করে দেবো, ব্লক করে দেবো। আমি বহুবার বলেছি বাংলাদেশের এই সরকার এবং ভবিষ্যতে যে কোনো সরকার ভারত এই ধরনের সিকিউরিটি থ্রেটগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দিতে পারে না এবং এই আলাপগুলো কোনোভাবেই সামনে আনতে পারে না। এবং ভারতের সাথেও আমরা একটা সত্যিকার অর্থেই দেনা পাওনার রিলেশনশিপ চাই, একটা ভালো রিলেশনশিপ চাই। আমাদের উত্তেজনা ডিএসকালেট করুক, কিন্তু প্রধান বা বলতে গেলে একমাত্র দায়, একমাত্র করণীয় আছে ভারতের, কারণ ভারতই আমাদের সাথে সম্পর্কটাকে এই জায়গায় নিয়ে গেছে এবং এখনও তাদের মধ্যে রিয়েলাইজেশন দেখছি না। সুতরাং তাদের আনতে হবে। আমি আশা করি ভারতের সিভিল সোসাইটি, ভারতের সাধারণ নাগরিকরা অন্তত চেষ্টা করবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।